আমরা ইংরেজির দ্বিতীয় অংশের ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এই অংশটা নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমে আমরা জেনে নিই ইডিয়ম ফ্রেজ বলতে কী বোঝায়। একগুচ্ছ শব্দ সমষ্টি যদি সরাসরি অর্থ দেয় তবে তাকে আমরা বলি ফ্রেজ, আর একগুচ্ছ শব্দ সমষ্টি যদি সরাসরি অর্থ না দিয়ে ভাবগত কোনো অর্থ দেয় তবে তাকে আমরা বলবো ইডিয়ম। তবে একটি কথা লক্ষণীয়, ফ্রেজ সরাসরি অর্থ যেমন দেয় ভাবগত অর্থ ঠিক দেয়, কিন্তু ইডিয়ম সর্বদা ভাবগত অর্থ দেয়, কখনো সরাসরি অর্থ দেয় না। সেরকম আমাদের প্রথম যে ইডিয়মটা আছে সেই ইডিয়মটা হচ্ছে এ বেড অফ রোজ। এর যদি আমরা সরাসরি অর্থ করতে চাই বা স্বাভাবিক অর্থ করতে চাই তখন হবে কি একটি গোলাপের বিছানা। দেখো একটি গোলাপের বিছানা, এই যে পাশের চিত্রটি আছে, একটি গোলাপের বিছানা কি আমাদের জন্য খুবই আরামদায়ক একটা স্থান। তাহলে আমাদের আরামদায়ক কোনো বিষয় বা আরামদায়ক কোনো স্থান বোঝাতে আমরা এই বেড অফ রোজ এই ফ্রেজটা বা ইডিয়মটা ব্যবহার করে থাকবো। তারপরে দেখো যেহেতু আরামদায়ক অবস্থা, তাহলে কঠিন বা আরামদায়ক নয় এটি বোঝাতে আমরা কি বোঝাবো, তখন আমরা নট এ বেড অফ রোজ এই ফ্রেজটি হচ্ছে আমরা ইউজ করে বোঝাবো। ঠিক আছে, দেখো তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে এ ফিশ আউট অফ ওয়াটার। এ ফিশ আউট অফ ওয়াটার মানে কি, এর আমরা যদি স্বাভাবিক অর্থ করি তাহলে কি পানির বাইরের মাছ। আচ্ছা দেখো, মাছ তো সবসময় পানির ভিতর থাকতেই স্বস্তি বোধ করে, কিন্তু যখন পানির বাইরে আমরা নিয়ে আসবো তখন অবশ্যই কি মাছটা অস্বস্তিকর একটা অবস্থায় পড়ে যাবে। তাই আমাদের অস্বস্তিকর বা প্রতিকূল বা কষ্টের কোনো অবস্থা বোঝাতে এ ফিশ আউট অফ ওয়াটার এই ফিশটা আমরা ব্যবহার করবো। ইংরেজিতে এটা ইন অ্যান আনইজি সিচুয়েশন এই ফ্রেজভাবে প্রকাশ করা হয়, বা এই স্বাভাবিক তোমার সেন্টেন্স দ্বারাও প্রকাশ করা যায়। তারপরে দেখি অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে কি বিশালভাবে। এখন দেখো বা বিশালভাবে বিস্তৃত কোনো সীমানা পাওয়া যায় বিশালভাবে, তারা বলা হয় কি অ্যাট লার্জ। দেখো পাখি আমরা যদি আটকায় রাখি খাঁচার ভিতর তখন কলম স্বাধীনতা পায় না, ও কলম তখন পরাধীন হয়। কিন্তু যখন আমরা খোলা মাঠে বা খোলা আকাশে যখন আমরা ছেড়ে দিই তখন সেটি কি অবশ্যই একটা স্বাধীনতা পায়। তাহলে অ্যাট লার্জ এদের আমরা ভাবার্থ ধরবো স্বাধীনতা বা স্বাধীন। ঠিক আছে, দেখো ইংরেজিতে এটা ফ্রিলি, ইন জেনারেল, ফ্রি ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে ইডিয়ম ফ্রেজটা হলো এ ডাইম এ ডজন। আচ্ছা ডাইম মানে কি, ডাইম মানে হলো 10 পয়সার মুদ্রা। তাহলে 10 পয়সার মুদ্রা যখন 1 ডজন হয় তখন সেটা কি আমার জন্য একটা লাভজনক না? 10 পয়সায় যদি 10টা হয়তো, তাই না, দেখা যাচ্ছে সমান সমান। এখন 10 পয়সায় যেহেতু 12টা জিনিস পাওয়া যাচ্ছে, তাহলে এটি কি আমার জন্য অবশ্যই লাভজনক। তাইলে আমাকে যদি অল্প কিছুতে বেশি কিছু পেয়ে থাকি তখন আমরা এই ডাইমে ডজন ব্যবহার করব। তাহলে এই ডাইমে ডজন মানে হলো স্বল্প মূল্যে সাধারণ কিছু বা সহজলভ্য কোনো বস্তু। তারপর ধরো দেয়া আছে কি অ্যাট হোম। অ্যাট হোম এটা আমরা, অ্যাট হোম মানে কি বাসায়, তাই না? এখন পরীক্ষায় একাধিক অপশন থাকলে অ্যাট হোম মানে আমরা স্কিল হতে পারে, আবার অ্যাট হোম মানে পরিচিত হতে পারে, অ্যাট হোম মানে হচ্ছে আরামদায়ক হতে পারে। তাহলে আমরা কোনটা অগ্রাধিকার দেবো সেটা আমরা পেলাম একটু খুব সহজে দেখে নিতে পারি। সেটা হচ্ছে কি তোমার বাক্যের সেন্টেন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা অর্থ দেব। যেরকম দেখো হি ইজ ড্যাশ ইন ইংলিশ, তাহলে সে ইংরেজিতে কি অবশ্যই দক্ষ হতে পারে। এই কারণে আমরা এখানে আমরা কি দেবো অ্যাট হোম। এই অ্যাট হোম দ্বারা আমরা বুঝবো কি স্কিল। অ্যাট হোম দ্বারা কি বুঝবো আমরা স্কিল। ঠিক আছে, কারণ বাসায় বসে থেকে যদি আমরা অনলাইনে আমরা কোনো কাজকর্ম করি অবশ্যই কারণ আমরা স্কিল ডেভেলপ করতে পারবো। যেরকম আমাকে আউটসোর্সিং আমরা স্কিল ডেভেলপ করি। ঠিক আছে, অ্যাট হোম বলতে কি আমাদের কোনো একটা অফিসকে বোঝায়, শুধুই যে বাসায় সেটা না, আমরা কোনো অফিসে যাই বা কোনো প্রতিষ্ঠানে যাই তো আমরা স্কিল ডেভেলপ করি, তাই না? আর তখনই তো আমরা পরিচিত হই একে অপরের সাথে। তাহলে এই অ্যাট হোম দ্বারা স্কিলও বোঝায়, অ্যাট হোম দ্বারা পরিচিত বোঝায়। আবার দেখো যেহেতু পরিচিত হই তখন সেটি কি আমাদের কাছে একটা কমফোর্টেবল হয় না? অবশ্যই কমফোর্টেবল হয়। তাই অ্যাট হোম দ্বারা আরামদায়ক বা কমফোর্টেবলও আমরা প্রকাশ করতে পারি। তবে কোন সময় কোনটা প্রকাশ করবে সেটা হচ্ছে তোমার পুরো সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। দেখো তারপর আছে অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যাপেল অফ ডিসকর্ড মানে কি বিরোধের বিষয়। এখন বা বিরোধের আপেল। এখন বিরোধের আপেল বলতে কি বোঝায়, দেখো
আমাদের যখন মেহমান আসে আমাদের বাসায় বেড়াতে, অবশ্যই তখন আমরা কি করি? অবশ্যই আপেল টেবিল কেটে এরপর তাদেরকে আপ্যায়ন করি, তাই না? কিন্তু ওই মেহমানই যদি আমাদের সাথে দেখা যাচ্ছে কি তৎক্ষণাৎ আমাদের সাথে হচ্ছে আহ শত্রুতা করে, বা আমাদের সাথে কোনো একটা মতের সাথে কথা বলতে বলতে মিলল না, ঠিক আছে, তখন আমরা করি কি ওই আপেলটা করলাম তখন আর তাকে দিই না, সেই আপেলটা হয়ে যায় কি বিরোধের আপেল। যেই আপেল মেহমান আপ্যায়ন করার জন্য আমরা আনেছিলাম, একেবারে সেই আপেলটারই কলম আমরা এখন আর তাদেরকে দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ সে হচ্ছে আমাদের ঘুর বিরোধী করেছে, বা আমার যে মতে আমি চলতেছি সেই মতের সাথে মিল পাচ্ছি না, বা আমার সাথে ঝগড়া করতেছে, এই কারণে আমরা ওই আপেলটা দিচ্ছি না। তখন সেই অ্যাপেলকে আমরা বলবো অ্যাপেল অফ ডিসকর্ড, ঠিক আছে? তাহলে আমাদের কি বলবো? কোনো ভালো বিষয় বা সম্পত্তি নিয়ে কারোর মধ্যে বিরোধ বা মতভেদ যদি প্রকাশ করে, তখন আমরা অ্যাপেল অফ ডিসকর্ড এই ফ্রেজটা ব্যবহার করব। ইংরেজিতে একে অবজেক্ট অফ কোয়ারেল, অবজেক্ট অফ ডিসপিউট, এ ম্যাটার অফ ডিসপিউট, বোন অফ কন্টেনশন ইত্যাদি ভাবে প্রকাশ করা হয়। তারপরে দেখো, তারপরে ফ্রেজটা আছে ড্যাগার ড্রাউন। ড্যাগার মানে কি? ড্যাগার মানে হচ্ছে খঞ্জর বা দুধারি ছোরা, আর ড্রান মানে কি? আঁকা বা টানা। এখন এই দুধারি ছোরা বা খঞ্জর খুবই ধারালো হয়। একটা গল্প বলে এখানে, যে হযরত, গল্প বলতে সত্য ঘটনা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে এই খঞ্জর দিয়ে কলম হত্যা করা হয়েছিল। তার যে শত্রুপক্ষের লোক ছিল, বা তার সাথে যার শত্রু ভাবাপন্ন ছিল, সেই লোকটা করছিল কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে যখন নামাজরত অবস্থায় ছিল, সে হচ্ছে নামাজে দাঁড়িয়েছিল। নামাজে দাঁড়িয়ে সাহাবীরা, অন্যান্য সাহাবীরা বুঝতে পারেনি যে এ হচ্ছে মুনাফিক বা অন্য কেউ, অবশ্যই নামাজ পড়তে আসছে, ঠিক আছে। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে সেজদায় গেছেন, বা ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে যখন নামাজরত অবস্থায় ছিলেন, তখন করেছিল কি, সে পিছন থেকে হচ্ছে ওই ড্যাগার্স বা খঞ্জর দিয়ে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আঘাত করেছিল। তখন পেলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে খুবই আঘাতপ্রাপ্ত হয়ে আস্তে আস্তে কিছুদিন পরে পেলাম মারা গেছিল, ঠিক আছে। তাহলে অবশ্যই এই যে এই এতে ড্যাগার ড্রাউন, এতে ড্যাগার ড্রাউন কোন সময় ব্যবহার করবো? চরম শত্রুতাপূর্ণ অবস্থা যদি হয় বা ঘোর বিবাদমান অবস্থা হয়, তবে তখন আমরা এট ড্যাগার ড্রাউন ব্যবহার করব, ঠিক আছে। দেখো, তারপরে ফেসটা দিয়ে আছে এ পিস অফ কেক। দেখো, এ পিস অফ কেক মানে কি? এক টুকরো কেক। এখন এই এক টুকরো কেক খাওয়া অবশ্যই আমাদের জন্য খুবই সহজ কাজ, তাই না? কারণ আমাদের যদি 10-12 টুকরো কেক দিত বা অনেকগুলো কেক দিত, তখন কিন্তু আমাদের দ্বারা অনেক কঠিন কাজ হতো। তো এই পিস অফ কেক যেহেতু অনেক সহজ কাজ, এই জন্য অত্যন্ত সহজ বা আরামপ্রদ কাজ বোঝাতে আমরা এ পিস অফ কেক এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। তারপরে দেখো দেয়া আছে কি অ্যাট স্টেজ। অ্যাট স্টেজ মানে কি? অবিরাম বা প্রসারিত, যে অবিরাম একটা চিহ্ন আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতেছি। স্টেজ মানে প্রসারিত বা অবিরাম, বা একটানা বা লাগাতার বা একেবারে চেষ্টা, এর বোঝাতে আমরা অ্যাট স্টেজ এই ফ্রেজটা ব্যবহার করি। এটা ইংরেজিতে উইথাউট স্টপিং অথবা উইথাউট ব্রেক দ্বারা প্রকাশ করা হয়, অথবা উইথ অন এফোর্ট দ্বারাও প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরটা আমরা দেখি এ বোল্ট ফ্রম দ্য ব্লু। আচ্ছা, এই বোল্ট ফ্রম দ্য ব্লু, এখানে বোল্ট মানে হচ্ছে বজ্র, যা আমরা গ্রাম বাংলায় ঠাটা বলি। ফ্রম দ্য ব্লু, ব্লু মানে কি? আকাশ। এখন এই বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি? আকাশ হতে বজ্রপাত আসা, ঠিক আছে। আচ্ছা, আকাশ হতে বজ্রপাত আসা, এটাকে আমরা প্রত্যাশা করি? অবশ্যই প্রত্যাশা করি না, কারণ এই ঠাটার কারণে দেখা যাচ্ছে কি তোমার প্রাণী বা মানুষের উপর যখন পড়তেছে তখন কলাম মারা যাচ্ছে, তাই না? তাহলে অবশ্যই এটা কি আমাদের জন্য একটা অপ্রত্যাশিত ঘটনা। এখানে এই বেল্ট অফ ফ্রম দ্য ব্লু, আমরা ওই সমস্ত ক্ষেত্রে এই ফ্রেজটা ব্যবহার করবো যখন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। তারপর দেখো এচিলিস হেল। এচিলিস ছিল একজন বিখ্যাত বীর। এই হেল মানে কি? হেল মানে নরক বা গোড়ালি আমরা বলতে পারি, যেহেতু জাহান্নাম হচ্ছে একবারে নিম্নতর স্থান, তাই হেল মানেও পেলাম নিম্নতর স্থান। এই এই যে অ্যাসিল ছিলেন, এই অ্যাসিল ছিলে তার পায়ের যে গোড়ালিতে তীর প্রবেশ করা, মানে তীর প্রবেশ করেছিল, তখনই পেলাম সে মারা গেছিল, ঠিক আছে। তাহলে আমাদের জন্য দুর্বলতম জায়গা অর্থে এই সিলস হিলটা প্রকাশ করা হয়। কারণ যখন এই তোমার এই তীরন্দাজ
যখন এসিলস এই বীরের পায়ের গোড়ালিতে তীর মেরেছিল, ঠিক তখনই হচ্ছে সে পরাজিত হয়েছিল। ঠিক আছে, দেখো তারপরে হারকুলিয়ান টাস্ক এটা ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? হারকুলিয়াস আমরা জানি হচ্ছে হারকুলিয়াস খুবই বড় একটা গ্রিক যোদ্ধা ছিল। সেই সময়কার রাজা তারে অনেক অনেক কঠিন কাজ দিত, কিন্তু সে দেখা যাচ্ছে কি সেই সমস্ত কাজও খুব একেবারে স্বাচ্ছন্দ্যের সহিত করে ফেলতে পারতো। এর জন্য আমাদের যদি কোনো কঠিন কাজ হয় তখন আমরা এ হারকুলিয়ান টাস্ক দ্বারা এই ফ্রেজ দ্বারা প্রকাশ করে থাকি। দেখো তারপরে ফ্রেজটা দিয়ে আছে এ ম্যান অফ স্ট্র। এ ম্যান অফ স্ট্র মানে কি? খড়কুটার লোক। আচ্ছা, স্ট্র মানে কি? খড়কুটো না। এখন খড়কুটো কি আমাদের জন্য একেবারে গুরুত্বহীন একটা জিনিস? কারণ আমরা যখন ধান নিংড়াই তখনই তো দেখা যাচ্ছে খড়কুটো হয়, তাই না? খড়কুটো কি আমরা ফেলে দিই বা গরুরে খেতে দিই, এই সমস্ত কাজে তো সাধারণত ব্যবহার করা হয়। তাহলে এটা কি অবশ্যই আমাদেরকে গুরুত্বহীন। এজন্য আমাদের গুরুত্বহীন কোনো কিছু বোঝাতে এ ম্যান অফ স্ট্র এই ফ্রেজটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তারপরে আমরা একটা জিনিস দেখি কি ব্লু মার্কেট আর বুল মার্কেট, বিয়ার মার্কেট এবং বুল মার্কেট, এরকম দুটা ফ্রেজ আছে। এই ফ্রেজ নিয়ে আমাদের মাঝে সাথে একটু কনফিউশন হতে পারে। সেই কনফিউশনটা আমরা আজকে দূর করবো। দেখি এই যে বিয়ার মার্কেট, বিয়ার মানে কি? ভাল্লুক। আর বুল মানে কি? বুল মানে হচ্ছে ষাঁড়। দেখো দি ভল্লুক, ভল্লুক বলো নাকি অবশ্যই ষাঁড় বলো? অবশ্য হচ্ছে ভল্লুক ছোট, ষাঁড় হচ্ছে বড়। তাহলে আমাকে যখন কোনো কিছু নিম্নগামী হয়, দেখো ভল্লুকের মাথা কলাম নিম্নগামী আর ষাঁড়ের মাথা কলাম ঊর্ধ্বগামী, তাই না? তাহলে আমাদের যখন মন্দা বাজার হয় বা মূল্য কমে যায় তখন তাকে আমরা বিয়ার মার্কেট দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, আর যখন আমাদের আহ কোনো কিছুর দাম হচ্ছে চড়া মূল্য হয়, যখন এখন হচ্ছে সব কিছুর দাম হচ্ছে চড়া মূল্যে, তখন আমরা এই মার্কেটটা বলতে পারি বুল মার্কেট। কারণ কি? বুল মার্কেট হচ্ছে তোমার মূল্য বেড়ে যাওয়া বা ঊর্ধ্বগামী বা তেজি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, দেখো তারপরে ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ মানে আমরা তো স্বাভাবিক অবস্থায় বুঝি কি ব্ল্যাক শিপ মানে হচ্ছে কালো ভেড়া। এখন দেখো ভেড়া সাধারণত হয় কি সাদা কালারের হয়, আর নাহলে সাদা স্বর্ণালী কালারের হয়। কিন্তু তার ভিতরে যদি একটা কালো ঘোড়া থেকে কালা ভেড়া থেকে যায় তাহলে অবশ্যই সেটা কি এই সাদা পালের ভিতরে একটা কুলাঙ্গার না। এই কারণে আমরা কুলাঙ্গার বা খারাপ কোনো কিছু বোঝাতে ব্ল্যাক শিপ ব্যবহার করি। এটা ইংরেজিতে ব্যাড পার্সন বা উইকেড ম্যান